সকলকে নতুন ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম সম্পূর্ণ একটি নতুন ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিও সিরিজের বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এই টিউটোরিয়াল সিরিজগুলো মূলত তাদের জন্য যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেটা হোক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যারা এমআই এর স্টুডেন্ট বা বিএসসি লেভেলের স্টুডেন্ট, কিংবা ডিপ্লোমার স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা স্ট্রাকচারাল মেকানিক্স সাবজেক্টের বেসিককে স্ট্রং করতে চাচ্ছেন। এখানে একদম শুরু থেকে অর্থাৎ সহজ থেকে শুরু করা হবে এবং ধাপে ধাপে কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তাই আশা করি এই সিরিজটি সকলের উপকারে আসবে। এখানে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করা হবে সেই টপিকসগুলো হচ্ছে একদম শুরু থেকে স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স সিস্টেম, equilibrium and free body diagrams, frictions, center of gravity or centroid, moment of inertia, work power and energy। এই টপিকসগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করা হবে। তাই আমি মনে করি যে এই সিরিজটি সকলের উপকারে আসবে ইনশাআল্লাহ। তো আসুন শুরু করা যাক। শুরু করার পূর্বে যারা আমাদের এই চ্যানেলটি আজই সর্বপ্রথম দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ এখন থেকে নিয়মিত প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ 2টি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেন ভিডিও পাবলিশের সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। এজন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো আমরা একেবারে যেভাবে বলেছি যে শুরু থেকে শুরু করব, তো আমরা আসলে শুরু করি। আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটিস। এটা নিয়ে আলোচনা করার খুব বেশি কিছু নেই, কিন্তু আমি মনে করি যে এটা নিয়ে একটু আমাদের বেসিকটা, যেহেতু আমরা একবার শুরু থেকে শুরু করব, বেসিক থেকে আলোচনা করি। স্কেলার এন্ড ভেক্টর, তো এটা নিয়ে আমরা অনেকবার পড়েছি যে যাকে প্রকাশ করতে, যে সকল রাশি বা যে সকল কোয়ান্টিটিকে প্রকাশ করতে আমাদের শুধুমাত্র মান হলেই চলে, সেগুলো হচ্ছে স্কেলার, আর যেগুলোকে প্রকাশ করতে মান ও দিক উভয়ই লাগে সেটা হচ্ছে ভেক্টর। তো আমরা স্কেলার হচ্ছে, আরেকটি কথা আমি বলে রাখি, যেহেতু এখানে একেবারে সব লেভেলের স্টুডেন্টের কথা চিন্তা করে এই কোর্সটি তৈরি করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এখানে বাংলা ভাষাকেই প্রাধান্য দিতে, বাংলা ভাষাই আমরা লিখব, যেখানে প্রয়োজন হবে সেখানে ইংলিশ লেখার চেষ্টা করব। সো স্কেলার হচ্ছে যে সকল কোয়ান্টিটি বা রাশি, বাংলায় বলা হয় রাশিকে, মান দিয়ে প্রকাশ করা যায়, মান দ্বারা সম্পূর্ণ প্রকাশ করা যায়, সম্পূর্ণ প্রকাশ করা যায় তারা হচ্ছে স্কেলার। আর ভেক্টর হচ্ছে যাদেরকে প্রকাশ করতে, যাদের প্রকাশ করতে মান ও দিক উভয় প্রয়োজন, উভয় প্রয়োজন। এই পর্যন্ত খুব সহজ কথা, কিন্তু আসলে আমি যেটা বলতে চাচ্ছি আমরা এখানে উদাহরণ চাইলেও দিতে পারি। এটা সময়, ভর, এগুলো স্কেলার রাশি। কারণ আমি যদি 5 কেজি আলু কিনে নিয়ে আসি বাজার থেকে, আমি যদি একজনকে বলি আমি 5 কেজি আলু কিনেছি, কেউ আমাকে প্রশ্ন করবে না উত্তর দিকে কিনেছো না দক্ষিণ দিকে কিনেছো। আমি যদি বলি যে আমি এখানে বসে বসে 10 সেকেন্ড সময় কাটিয়েছি বা 10 মিনিট সময় কাটিয়েছি, আমাকে কেউ জিজ্ঞেস করবে না যে উত্তর দিকে 10 সেকেন্ড না পশ্চিম দিকে 10 সেকেন্ড। কিন্তু যদি কিছু কিছু জিনিস যেমন বেগ, ত্বরণ, সরণ, এগুলোতে দিকের প্রয়োজন হয়। এখন আমার কথা হচ্ছে, কেন আমরা দিকের প্রয়োজন হয় বলছি? আমরা কি বাস্তবে কখনো বলি যে উত্তর দিকে দক্ষিণ দিকে গাড়ি চালাচ্ছে এত বেগে? তো এই দিকের প্রয়োজনটা কেন হয় সেটা আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব, এবং ভেক্টর এবং স্কেলারের উদাহরণ দিয়ে আমরা এটার প্রয়োজনীয়তাটা বোঝার চেষ্টা করব। ধরুন আপনার এক বন্ধু একটা মোটরসাইকেলে করে ড্রাইভ করছে, আপনি তখন তাকে ফোন দিলেন। যাও, এটা রিস্কি হয়ে যাবে। ধরুন মোটরসাইকেলের পেছন সিটে বসে আছে, রাইড শেয়ার করছে, কোনো একটা রাইড শেয়ারিং
কোম্পানির মোটরসাইকেলে। তখন আপনি ফোন দিলেন, কোথায় আছো? সে বললো যে আমি মোটরসাইকেলে আছি, আমার মোটরসাইকেলটা 80 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। এখন আমি যদি বলি আপনি সারাদিন যাবত যদি আপনি খোঁজেন, বা সারা মাস যাবত যদি খোঁজেন, যদিও সারা মাসে গাড়িতে থাকবে না, সারাদিন যদি তাকে আপনি খোঁজেন যে সে কোথায় আছে, আপনি কি খুঁজে পাবেন? আসলে কিন্তু খুঁজে পাওয়া সম্ভব না। কিন্তু তার মানে কি? তার মানে তার বেগের মান দিয়ে আপনি তাকে সম্পূর্ণভাবে জানতে পারছেন না। অর্থাৎ তাকে তার রেফারেন্স ফ্রেম বলতে হবে এবং সে কোন দিকে যাচ্ছে। যদি সে বলেও দেয় যে আমি ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে মোটরসাইকেলে 80 কিলোমিটার/আওয়ার বেগে চলছি, তাও কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন না। তাকে খুঁজে পেতে হলে তাকে এক্স্যাক্টলি রেফারেন্স ফ্রেম, যেমন ঢাকার গাবতলী থেকে সে উত্তর দিকে বা দক্ষিণ দিকে 80 কিলোমিটার/আওয়ার বেগে চলছে এটা বললে, তারপর আপনি যদি ওই দিকে ঠিক 90 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি ছোটান, তাহলে হয়তো বা আপনি তাকে খুঁজে পাবেন, বা 80 কিলোমিটার/আওয়ার বেগে ওইদিকে গেলেই আপনি তাকে দেখতে পারেন, কারণ সবসময় সে 80 কিলোমিটার/আওয়ার বেগে চালাবে না, কখনো স্লো করবেই। সো আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে তার বেগের শুধু মান দিয়ে আমরা তাকে সম্পূর্ণভাবে ডিটেক্ট করতে পারিনি। সো আমরা বুঝতে পারলাম যে ভেক্টর রাশির কি দরকার? দিক দরকার। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন সরণ এবং দূরত্ব, দুটি ব্যাপার আছে, সরণ ও দূরত্ব। এই দুটি জিনিসের মধ্যে একটি স্কেলার, একটি ভেক্টর। এটি একটি খুব মজার উদাহরণ। সরণ, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট এন্ড ডিস্টেন্সের মধ্যে একটা স্কেলার, একটা ভেক্টর। সরণ হচ্ছে ভেক্টর, স্কেলার হচ্ছে দূরত্ব। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটার জন্য একটা ভালো উদাহরণ হতে পারে, মনে করেন যে আমরা দুইজন ব্যক্তির কথা চিন্তা করতে পারি। একজন হচ্ছে সামরিক বাহিনীর একজন অফিসার, আর একজন হচ্ছে একজন আর্মি অফিসার, একজন হচ্ছে ডাক্তার। ডাক্তারের কাছে একজন ডায়াবেটিস রোগী গেল, তাকে সে বলল যে আপনি প্রতিদিন 1 কিলোমিটার করে হাঁটবেন। আচ্ছা, আর সামরিক বাহিনীর অফিসার, যে আর্মি অফিসার, সে তার ব্যাটালিয়নের সৈন্যদের বলল যে তোমরা আজকে এখান থেকে উত্তর দিকে 1 কিলোমিটার গিয়ে একটা ক্যাম্প তৈরি করো। এখন তারা যদি দক্ষিণ দিকে গিয়ে ক্যাম্প তৈরি করে, তাহলে কিন্তু অর্ডার ফলো করা হলো না। তার মানে সামরিক বাহিনীর অফিসার যে অর্ডারটি করেছে সেটি আসলে কি? সরণ। কিন্তু ডাক্তার যেটা বলেছে, এখন রোগী যদি 1 সপ্তাহ পরে আবার রিচেকআপের সময় গিয়ে বলে যে আমি পূর্ব দিকে হেঁটেছিলাম শুক্রবারে, পশ্চিম দিকে হেঁটেছিলাম শনিবারে, তারপর রবিবারে হেঁটেছিলাম উত্তর দিকে, দক্ষিণ দিকে, এইভাবে যদি দিক বলে, তখন ডাক্তার কিন্তু রেগে যাবে। আপনাকে কি আমি দিক বলতে বলছি নাকি? আপনি শুধু বলেন যে হাঁটছেন কিনা 1 কিলোমিটার। তো ডাক্তারের অর্ডারটা হচ্ছে দূরত্ব এবং আর্মি অফিসারের অর্ডারটা হচ্ছে সরণ। সো আমরা ভেক্টর এবং স্কেলার নিয়ে এইটুকুই আলোচনা করব। এরপরে আমরা চলে যাব ফোর্স সিস্টেম, বা আমাদের যে বিষয়টা নিয়ে মেকানিক্স, আমরা স্ট্রাকচারাল মেকানিক্স নিয়ে কথা বলবো। মেকানিক্স মানে হচ্ছে বলবিদ্যা, আমাদের মেকানিক্স হচ্ছে বলবিদ্যা। সো আমরা মেকানিক্স নিয়ে যেহেতু আলোচনা করব, মেকানিক্স নিয়ে আলোচনা, সো আমাদের এটা হচ্ছে বলবিদ্যা। মেকানিক্স অর্থ বলবিদ্যা। সো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বল। সো আমরা এবার আলোচনার বিষয়বস্তু রাখবো ফোর্স সিস্টেম। সো আমাদের আলোচনার বিষয় এখন হচ্ছে ফোর্স সিস্টেম। তো ফোর্স সিস্টেম সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ফোর্স কি। ফোর্স সম্পর্কে আমাদের আগে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, যেহেতু আমরা ফোর্স সিস্টেম নিয়ে কাজ করতে চাচ্ছি। তো ফোর্সের বাংলা বল আমরা সবাই জানি। এটা প্রথম সঠিকভাবে ধারণা দিয়েছিলেন সম্ভবত গ্যালিলিও, এটা নিয়ে ধারণা দিয়েছিলেন। পরবর্তীতে ম্যাথমেটিক্যালি এটাকে প্রুভ করেছিলেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। সো তার এই অবদানের কারণে তার নামেই নামকরণ করা হয়েছে এই রাশির একক, ফোর্সের একক, এই জন্যই নিউটন। ফোর্সের একক নিউটন। ফোর্স এর একক নিউটন, যাকে বড় হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু এর এসআই ইউনিটটা কি? মানে এর যদি আমরা এই নিউটন তো বলা হয়, এটাকে নামকরণ করা হয়েছে, কিন্তু এটা এককটা কি? F = ma, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই, এবং সেখান থেকে আমরা বলতে পারি m হচ্ছে কেজি এবং a হচ্ছে ত্বরণ, যেটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এই দুটার একক গুণ করলে এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে পরবর্তীতে আমরা নামকরণ করেছি নিউটন। কারণ হচ্ছে এটার আবিষ্কারের পেছনে সবচেয়ে বড়, বা এই
কোয়ান্টিফাই করার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে স্যার আইজাক নিউটনের। সো তার সম্মানার্থে তার নামেই এই এককের নামকরণ করা হচ্ছে। তো বল আবিষ্কার হওয়ার আগে মানুষ কি ভাবতো সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা একটা মজার ঘটনা। এটা একদা আমাদের খুব পরিচিত একজন ব্যক্তি, যার কথা আমরা প্রচুর শুনেছি হয়তোবা, তিনি হচ্ছেন অ্যারিস্টটল, একজন দার্শনিক। ওনার কাছে কিছু লোক এসে জিজ্ঞেস করছে, স্যার আমরা যে কোনো বস্তুকে ধাক্কা দেই সেটা কিছু দূর যাওয়ার পরে থেমে যায় কেন? তো সে তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে একটু ভাবি, তারপর তোমাদের অ্যান্সার দিব। তারপরে কিছুদিন পরে তারা আবার ফিরে আসার পর যখন আবার প্রশ্ন করেছে, স্যার এটা কি উত্তরটা আমাদের এখন দেওয়া যায়? তারা বলছে, হ্যাঁ, তোমরা দৌড় দিলে কিছু দূর পর থেমে যাও কেন? তো তখন তারা বলছে যে আমরা দৌড় দিলে থেমে যাই কারণ আমরা ক্লান্ত হয়ে থেমে যাই। তো সে এই উত্তরটাই দিয়ে দিচ্ছে যে তাহলে বস্তুকে ধাক্কা দিলেও সে কিছু দূর পরে গিয়ে থেমে যায় কারণ সে টায়ার্ড হয়ে যায়, অবজেক্ট গেটস টায়ার্ড, এই জন্য সে থেমে যায়। কিন্তু এই যে ধারণা, এই ভ্রান্ত ধারণাকে ভেঙে নতুন যে ধারণা, বলের যে ধারণা আনলো, এখন আমরা জানি কোনো বস্তু থামে বলের কারণে, চলেও বলের কারণে। নিউটন এই বিষয়ের উপরে সূত্র প্রদান করে এটাকে আমাদের সামনে ক্লিয়ারিফাই করেছেন। এই জন্য তাকে বল বিষয়ের মানে আবিষ্কারক, এই জন্য তার নামে নামকরণ করা হয়েছে এটার এককে। তো বলের ধারণাটা আমরা কোথায় পাই? প্রথম বলের ধারণা আমরা পাই হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্রে। সেখানে বলা হয়েছে বাহ্যিক কোনো কিছু প্রয়োগ না করলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে, চলমান বস্তু চলতে থাকবে। আর এই সারা জীবন চলতে থাকবে এবং স্থির বস্তু স্থির থাকবে, এইটাকে যদি আমার চেঞ্জ করতে হয় তাহলে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে, এবং সেই কিছু একটা নামই বিজ্ঞানী নিউটন দিয়েছেন ফোর্স। তো ফোর্স কি? যা প্রয়োগের ফলে কোনো বস্তুর স্থির অবস্থা থেকে গতিশীল হয় বা হতে চায়, এবং গতিশীল অবস্থা থেকে স্থির হয় বা হতে চায়, তাকে বল বলে। এই বল বিষয়ে জানার জন্য আমরা আরেকটা কথা বলতে পারি, এই যে একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলে? জড়তা বলে। এখানে ইনারশিয়া, ইনারশিয়া 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 বা জড়তা। ইনারশিয়া বা জড়তা কি? যে অবস্থায় আছে সে অবস্থায়, বস্তুর যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। যে অবস্থায় বস্তু আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে প্রবণতাই জড়তা। এবং এইখান থেকে আমরা নিউটনের গতিসূত্র থেকে এবং এই সংজ্ঞাটা থেকে, জড়তার সংজ্ঞা থেকে ফোর্সের একটা চমৎকার সংজ্ঞা দিতে পারি। সেটা কি? এখন তাহলে আমরা বলতে পারি ফোর্স হচ্ছে ফোর্স কি? তাহলে বল হচ্ছে যা বস্তুর জড়তার পরিবর্তন করে, জড়তার পরিবর্তন করে বা করতে চায় তাই বল। তাহলে বলের সংজ্ঞাটা এখন কিন্তু অনেক সহজ হয়ে গেল, যে এত কথা লেখার কিছু নেই। জড়তা আমরা জানি যে অবস্থায় থাকে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে জড়তা, এবং জড়তার পরিবর্তন যে করতে চায় তাকে মানে বল বলে। যা কোনো বস্তুর জড়তার পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। সো ইংলিশে যদি আমরা লিখতে চাই, ফোর্স ইজ সামথিং which wants to change the inertia of an object. তো কোনো বস্তুর জড়তার পরিবর্তন যে করতে চায় তাকেই বল বলে। তো এই বলের খুবই সহজ একটা সংজ্ঞা হয়ে গেল। এখন আমরা বল নিয়ে যেহেতু আলোচনা করলাম, এখন আমরা বলকে যোগ করা
এবার আমরা একটু বলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। বলের বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে বলের বৈশিষ্ট্য কি কি, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, বলের বৈশিষ্ট্যগুলো যদি আমরা লিখতে চাই, 1 নাম্বার হচ্ছে বল একটি ভেক্টর রাশি, অতএব বলের মান ও দিক আছে, বলের মান ও দিক আছে। প্রথম দিকে হয়তোবা অনেকের কাছে মনে হবে যে এটা খুবই সহজ এবং সহজ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি একেবারে ডিটেলস পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। তো আমার এই টিউটোরিয়াল সিরিজে আমি এই স্ট্রাকচারাল মেকানিক্সের এমনভাবে শেষ করতে চাই যে সম্পূর্ণ সবগুলো টপিকস যেন এখানে কভারিং হয়। সো সহজ থেকে আমরা একেবারে কঠিন পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ। সো বলের মান ও দিক আছে, বল আমরা ভেক্টর রাশি যেহেতু, এবং বল থাকলে সেখানে ত্বরণ থাকে, বল বস্তুতে ত্বরণ সৃষ্টি করে, বস্তুর ত্বরণ সৃষ্টি করে, ত্বরণ বা মন্দন দুটেই বলতে হবে, মন্দন সৃষ্টি করে, বল বিকৃতি, বস্তুর বিকৃতি সাধন করে, বস্তুতে বিকৃতি সাধন করে। এরপর আমরা বলতে পারি যে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, কখনো একটা বল পাওয়া যাবে না, প্রত্যেক বলেরই প্রতিক্রিয়া বল আছে, জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, এবং বল থাকলে সেখানে ত্বরণ থাকবে, বল মান ও দিক আছে। হ্যাঁ, এই কয়টি বৈশিষ্ট্য জানলে আপাতত হবে। এরপর আমরা জানবো যে বলের লব্ধি, এখান থেকে আমাদের মূলত গুরুত্বপূর্ণ টপিক শুরু হবে। বলের লব্ধি কাকে বলে? বলের লব্ধি, বলের লব্ধি একাধিক বল কোনো বস্তু বা কোনো কিছুর উপরে ক্রিয়া করলে দুটি বলের মানে সমষ্টিগত যেই রেজাল্ট ওই বস্তুটার উপরে হয়, দুটি বল যদি একই সাথে একই বস্তুতে ক্রিয়া করে, এদের দুইজনের ক্রিয়া প্রতিক্রিয়ায় বা দুইজনের রেজাল্টিং ফোর্স যেটা আসে সেটাকে বলা হয় লব্ধি বল, বলের লব্ধি। দুটি বল ক্রিয়া করলো, যেই দুটি বলের ক্রিয়ায় বস্তুটির যেই রেজাল্টিং যেই ফোর্সটা পাওয়া যাবে সেটাকে বলের লব্ধি বলে। এখন কথা হচ্ছে এখানে আমরা সমষ্টি না বলে লব্ধি বললাম কেন? এখানে সহজভাবে বলা যায় যে যদি কোনো কিছু শুধুমাত্র স্কেলার রাশিকে যেখানে দিক ছাড়া যোগ করা হয় সেটাকে সমষ্টি বলে, আর দিক সহযোগ করলে তাকে লব্ধি বলে। এভাবে আমরা মনে রাখতে পারি যে দিক সহযোগ হচ্ছে লব্ধি। তাহলে লব্ধি, বলের লব্ধি নির্ণয়ের সূত্র অনেকগুলো আছে। বলের লব্ধি নির্ণয়ের আমরা দুটি সূত্র নিয়ে আলোচনা করব। লব্ধি নির্ণয়ের দুটি সূত্র নিয়ে আলোচনা করা হবে। মূলত তিনটি সূত্র নিয়ে আলোচনা করব, বহুভুজ সূত্র নিয়ে আলোচনা করব, আলোচনা করা হবে। এখানে 1 নাম্বার হচ্ছে ত্রিভুজ সূত্র, তিনটি লিখি আমরা, তিনটি সূত্র নিয়ে আলোচনা করব। ত্রিভুজ সূত্র, এবং 2 নাম্বার হচ্ছে সামান্তরিক সূত্র, এবং 3 নম্বরে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। তো প্রথমটা নিয়ে আলোচনা করা যাক। ত্রিভুজ সূত্র কি বলছে? ত্রিভুজ সূত্র বলছে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরকে প্রকাশ করা সম্ভব হয়, যেমন এইটা যদি পি বল হয়, এটা যদি কিউ বল হয়, যদি দুটি বলকে এরকম মান ও দিকে প্রকাশ করা সম্ভব হয় এক ত্রিভুজের দুটি বাহু দ্বারা, তাহলে তৃতীয় যে বাহুটা এদের থাকবে, এই ত্রিভুজের তৃতীয় বাহুটা বিপরীত দিকে বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করবে। অতএব আমরা ভেক্টোরিয়ালি লিখতে পারি r = p + q। এখানে কিন্তু সমষ্টি না, এখানে দিক সহ, এই যে তীর চিহ্ন দেওয়া মানে দিক সহ, অতএব এটা লব্ধি। তাহলে এখানে একই ক্রমে বলতে কি বোঝাচ্ছি, যে p এবং q দেখা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজলি কাজ করছে,
আর হচ্ছে ক্লকওয়াইজলি কাজ করছে। এটা একটু বাস্তব উদাহরণের মাধ্যমে যদি আমরা বলি, যে আমরা ধরলাম যে একটা বস্তুর উপরে আমরা একটা শ্যাফট যদি চিন্তা করি বা একটা রড যদি চিন্তা করি, এইটার উপরে দুইজন লোক এন্টি ক্লকওয়াইজলি, দুইজন লোক বা দুইটা বল পি এবং কিউ ক্রিয়া করছে। যদি এটা মোমেন্ট হয়ে যায়, যাই হোক দুইটা বল যদি এদিকে ক্রিয়া করে, তাহলে এটাকে যদি স্থির রাখতে হয়, এন্টি ক্লকওয়াইজলি দুইটা বল ক্রিয়া করলে, তাহলে আমাদের ক্লকওয়াইজলি এইদিকে যদি আমরা আরেকটা বল প্রয়োগ করি, তার মানে এইদিকে বল প্রয়োগ করতে হবে, তাহলে এইদিকে দুইটা বল থাকলে এদিকে একটা বল দিলে এটা কিন্তু একটা সাম্য অবস্থায় আসবে। তার মানে দুইটা যদি একই ক্রমে থাকে, বিপরীত ক্রমে ওই দুইটার সমষ্টির সমান যদি বিপরীত দিকে অ্যাপ্লাই করা হয়, তাহলে এটা সাম্য অবস্থায় আসে। এবং সাম্য অবস্থার সূত্র থেকে আমরা বলতে পারি R = P + Q। যাই হোক, এরপর আমরা আসবো হচ্ছে যদি কখনো বিয়োগ করতে হয় তাহলে কি করব, তাহলে আমরা এইখান থেকেই বিয়োগ করে ফেলতে পারবো। তাহলে আমাদের যদি কিউ দরকার হয় তাহলে আমরা বলতে পারবো R - P, এবং যদি পি দরকার হয় তাহলে R - Q। এভাবে আমরা যোগ থেকেই বিয়োগ করে ফেলতে পারবো। এরপরে আমাদের যেটা সামান্তরিক সূত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, এই সূত্রটা আমাদের কি বলছে, সামান্তরিক সূত্র। এটা অনেক সময় প্রশ্ন আসে, পরীক্ষাতে আসে, এবং বিশেষ করে এই কোর্সটা কিন্তু যারা ডুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই কোর্সটি। সো এখানে সামান্তরিক সূত্র এই সামান্তরিক সূত্র ডুয়েট ভর্তি পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন আসে, এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। সামান্তরিক সূত্র কি বলছে? সামান্তরিক সূত্র বলছে যদি কোনো একটা বিন্দুর উপরে বা কোনো একটা বস্তুর উপরে একই বিন্দুতে ক্রিয়ারত একই বিন্দুগামী দুটি সন্নিহিত বাহু দ্বারা, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি আমরা মান ও দিকে প্রকাশ করতে পারি, তার মানে পি এবং কিউ যদি এই দুটা হয়, তাহলে এটাকে সম্পূর্ণ কমপ্লিট করার পর যে সামান্তরিক তৈরি হবে, এটাকে কমপ্লিট করার পরে আমরা যে সামান্তরিক পাবো, কমপ্লিটিং করি আমরা এটাকে, কমপ্লিট করলে আমরা যে সামান্তরিক পাবো, এই সামান্তরিকের এই বিন্দুগামী যেই কর্ণ হবে সেটাই হবে এদের লব্ধি। এখন মজার ব্যাপার হচ্ছে এই ত্রিভুজ সূত্র এবং এই সামান্তরিক সূত্র সেম, মানে এক এবং অভিন্ন। অভিন্ন হওয়ার কারণ কি আমরা একটু আলোচনা করি। যে এইখানে আমরা দেখলাম পি হচ্ছে এটা, কিউ হচ্ছে এটা, এটা হচ্ছে তাদের লব্ধি। এখানে আমরা সামান্তরিক সূত্র বলতে পারি যে এই যে কিউ, এইটাও তাহলে কিউ, কারণ আমরা সামান্তরিকের সন্নিহিত মানে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে এটা কিউ হলে এটাও কিউ। এখন আমরা যদি এই সামান্তরিকের উপরের অংশটা মুছে ফেলি, দেখা যাবে ঠিক আমাদের ত্রিভুজ সূত্রটাই পাওয়া যাবে। তার মানে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র এক এবং অভিন্ন। আমরা সামান্তরিক সূত্র দিয়ে মান বের করলেও যা আসবে, ত্রিভুজ সূত্র দিয়েও বের করলে তাই আসবে। বেশি ব্যবহৃত হয় সামান্তরিক সূত্র, কারণ এটা দিয়ে আমরা বেশি ম্যাথমেটিক্যালি এটার থেকে মান বের করে আনতে পারি। সো আমরা এখন দেখব যে সামান্তরিকের এই সূত্র থেকে সামান্তরিকের এই লব্ধির মান কিভাবে আমরা আর এর মানটা কিভাবে বের করা যায়, এবং সেখান থেকে আমরা দিক কিভাবে বের করতে পারি, থিটা। এবং এই টপিকসটা, এই যে সামান্তরিকের এই সূত্রটা, এটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর বেসিক হিসাবে কাজ করবে, এবং আমাদের এই স্ট্রাকচারাল মেকানিক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর মধ্যে একটা। বল নিয়ে যত কাজ করব, বলের লব্ধি নির্ণয় করতে গেলেই সেখানে আমরা এই সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করতে পারবো যদি দুইটা বল এভাবে কাজ করে। তো এটা খুবই গুরুত্বের সাথে আমাদের দেখতে হবে, এবং এটা সব জায়গায় বলের হিসাবে সব সূত্রেই আমরা এটা কাজে লাগাতে পারবো। তো আমরা এরপরে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র থেকে লব্ধির মান ও দিক নির্ণয়। তো আমরা সামান্তরিকের সূত্রটা আবার একটা সামান্তরিক আঁকি, যে আমাদের একটি সামান্তরিক আছে, যেই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা পি ও কিউ বলকে মান ও দিকে প্রকাশ করা গেছে। এখন আমরা এইটার থেকে চাচ্ছি যে এটার লব্ধির মানটা নির্ণয় করতে, লব্ধির মান এবং দিক। তাহলে লব্ধির মানটা কি দেখি আমরা। তাহলে লব্ধির মান আমরা বলছি যে ওই বিন্দুগামী কর্ণের দৈর্ঘ্যই হবে ওটির লব্ধির মান। তার মানে আমরা এই কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারলে আমরা এই দুইটি বলের লব্ধির মান কিন্তু পেয়ে গেলাম। কারণ আমরা জানি ভেক্টর রাশির যদি একটা তীর চিহ্ন যুক্ত রেখা দ্বারা প্রকাশ করা হয়, ওই তীর চিহ্ন যুক্ত রেখার তীর হচ্ছে দিক নির্দেশ করে, আর এই লেন্থ হচ্ছে মান প্রকাশ করে। তাহলে আমি এই আর রেখাটা, এই লাল রঙের রেখাটার দৈর্ঘ্য যদি বের করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সামান্তরিকের সূত্র থেকে
লব্ধির মান নির্ণয় করা হয়ে গেছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি উপরেরটা মুছে ফেলি একটা ত্রিভুজ তৈরি হয় এবং এই ত্রিভুজের এটা অতিভুজের মতো দেখা যাচ্ছে, কিন্তু একটা জায়গায় দুঃখজনক যে এইটা সমকোণ না। এটা যদি সমকোণ হতো তাহলে পিথাগোরাস দিয়ে আমরা ধুম করে এটা আর এর দৈর্ঘ্য বের করে ফেলতে পারতাম, কিন্তু এই জায়গায় সমস্যাটা যেটা সেটা হচ্ছে এটা সমকোণ না। তাহলে সামান্তরিকের এখান থেকে সমকোণ আমরা কিভাবে তৈরি করতে পারি? তো আমরা এখানে যেটা করবো, আমরা এটাকে একটু এক্সটেন্ড করব এবং এখান থেকে একটা লম্ব টেনে দিব। তাহলে লম্বটা এখানে 90 ডিগ্রি তৈরি করবে এবং 90 ডিগ্রি তৈরি করলে আমরা এই যে ত্রিভুজটা পাচ্ছি, আমরা এই ত্রিভুজের নামকরণ করি এ বি এবং সি। এই ত্রিভুজটা কিন্তু এখন সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা অনায়াসে আর এর মান বের করে আনতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে আমি জানি এই যে এইটাকে ডি বিন্দু বললাম, আমার কাছে এডি এর মান আছে পি, এখানে বিডি এর মান আছে কিউ, কিন্তু আমি তো এইখানে এই যে এই বিসি এবং ডিসি এর মান জানি না। এখন বিসি এবং ডিসি এর মান যদি জানতাম তাহলে এটা সামঞ্জস্য সূত্র মানে পিথাগোরাসের সূত্র দিয়ে খুব সহজে এই আর এর মানটা আমরা বের করতে পারতাম। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে ক্রিয়ার পি এবং কিউ এর অ্যাঙ্গেলটা জানবো। পি এবং কিউ এর মধ্যে যে অ্যাঙ্গেলে ক্রিয়া করছে এই অ্যাঙ্গেলটা আমাদের জানা থাকবে। এখন এটা একটা বাস্তব উদাহরণ আমরা আগে একটু আলোচনা করে আসি, বাস্তবে এটা কোথায় ঘটে। ধরলাম যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশনটা, আমি সবসময় বলি যে ইঞ্জিনিয়ারিং এর পড়ালেখা করার সময় বা সায়েন্সের পড়ালেখা করার সময় অলওয়েজ অ্যাপ্লিকেশন দিয়ে আলোচনা করতে হবে, কারণ অ্যাপ্লিকেশন না জানলে সায়েন্স পড়ে মজা নেই। তো আমরা ধরলাম যে এই টাইপের অঙ্ক আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে প্রচুর পরিমাণে আসবে। যে আমরা ধরলাম যে কোনো একটা কিছুকে আমরা ধরলাম একটা নৌকাকে দুইটি, একটা জাহাজ বা একটা ভারী কোনো নৌকা এটা নদীর মধ্যে নষ্ট হয়ে গেল। এখন এই জাহাজটাকে, যেমন কিছুদিন আগে একটা জাহাজ এভারগ্রিন আটকে গেছে, ওইটাকে কিন্তু অনেকগুলো টাগ বোর্ড দিয়ে টেনে সরানো হয়েছে। সো এই ক্ষেত্রে একটা ভারী জাহাজ বা একটা ভারী নৌকাকে যদি আমার সরাতে হয় তখন একাধিক বোর্ড বা টাগ বোর্ড, যেগুলো টেনে সরানোর যে বোর্ডগুলো, এই দুইটা বোর্ড দিয়ে আমরা এটাকে টানবো। তো দুইটা বোর্ড দিয়ে যদি টানতে হয়, এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং প্রবলেম এটা, কারণ এইখানে যেই সুয়েজ ক্যানেল বা যে কোনো ক্যানেল সিস্টেমে সিভিল ইঞ্জিনিয়ারদের দায়িত্ব থাকে এটাকে সচল রাখা বা নেভিগেশনের ব্যাপারগুলো ঠিক করা। তো এখানে যদি আমরা একজন ইঞ্জিনিয়ারের দায়িত্ব পড়ে যে এই দুইটা নৌকা এটাকে টেনে সরাতে পারবে কিনা, বা এই নৌকাটার ফোর্স বেশি দেওয়ার ক্ষমতা আছে, এই নৌকাটার ফোর্স কম দেওয়ার ক্ষমতা, এটা পি পরিমাণ বল দিতে পারে, এটা কিউ পরিমাণ বল দিতে পারে, এটা টেনে এটাকে সরাতে পারবে কিনা এইটা নির্ণয় করব। এবং আমাদের এটা টানের ফলে কোন দিকে যাবে, এই দুইটা টানের ফলে কিন্তু এটা মাঝামাঝি কোনো এক জায়গা দিয়ে যাবে এবং যেটার বল বেশি সেই দিকে হেলে যাবে। তাহলে এখন বলের এই দুজনের লব্ধি কত, এই লব্ধির কারণে এই নৌকাটার বা এই জাহাজটাকে সরানো সম্ভব কিনা এবং সরালে সেটা কোন দিকে যাচ্ছে সেটাও আমাদের চিন্তা করতে হবে। কারণ টান দিলাম এক জায়গায় সরে গেল, এটা তো এমন জিনিস না যে ছোট জিনিস, সরলো তারপর আবার ধাক্কা দিয়ে ঠিক করে ফেললাম, এরকম না। সরানোর আগেই আমাদের ক্যালকুলেশন করতে হবে এটা এই পরিমাণ ফোর্স দিয়ে টানলে এটা সরবে কিনা, আর সরলে কোন দিকে সরবে। এই জন্যই আমাদের বলের মান ও দিক দরকার। তো আসলে আমরা বলের মান ও দিক নির্ণয় করার শিখে নিই। তো এখান থেকে আমরা দেখছি যে এখানে একটা জিনিস আলোচনা করে নিই আমরা। আমরা যখন দুইটি টাগবোর্ড দিয়ে এইটাকে টানবো তখন এই পি এবং কিউ, মানে আমরা যে রশি বা কেবল দিয়ে দুইটা দিয়ে এই জাহাজটাকে বাঁধবো, এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু আমাদের জানা থাকবে এবং এই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। সো আমরা এই পি ও কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এইটাও আলফা, কারণ আমরা বলতে পারি যে এটা অনুরূপ কোণ, বাংলায় যেটাকে বলে অনুরূপ কোণ, সিমিলার অ্যাঙ্গেল। সো এই দুইটার কারণে আমরা এখন যেটা করতে পারি, এই ছোট্ট যে ত্রিভুজটা বিডিসি, এটাকে আমরা ধরলাম যে জুম করে আমরা এইখানে নিয়ে গেলাম, জুম ইন করলাম, আমরা এই ত্রিভুজটা ডিবিসি। এখন এইটা দেখা যাচ্ছে আলফা এবং এটা হচ্ছে কিউ, বিডি এর মান কিউ। এখানে আমাদের খুব পরিচিত একটা সূত্র আছে, আমাদের কিন্তু উদ্দেশ্য কি, এসি এর মান দরকার আর বিসি এর মান দরকার। এসি এবং বিসি পাইলেই আমাদের আর এর মান হয়ে যায়। তাহলে আমার সমস্যা হচ্ছে বিসি এর মানও আমি জানি না, এসি এর টোটালটা জানি না, আমরা এডি পর্যন্ত জানি, তাহলে ডিসি লাগবে। তাহলে ডিসি বের করার জন্য আমরা কি লিখতে পারি, সাইন আলফা, এখানে ত্রিকোণমিতির হেল্প নিব। সাইন আলফা ইকুয়াল টু আমরা জানি
লম্ব এটা হচ্ছে বিসি বাই হচ্ছে বিডি যেটার মান কিউ, অতএব আমরা বলতে পারি বিসি ইকুয়াল টু কিউ সাইন আলফা। অতএব এই বিসি ইকুয়াল টু কিউ সাইন আলফা পেয়ে গেলাম। আর ডিসি ইকুয়াল টু একইভাবে কজ আলফা লিখলে আমরা লিখতে পারি ডিসি বাই অতিভুজ হচ্ছে কিউ, অতএব ডিসি ইকুয়াল টু কিউ কজ আলফা। এইটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা এর পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। ভেক্টর বা বলের বিভাজন, যেটা বলের বিভাজনটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, কজ আলফা। তাহলে কিউ সাইন আলফা কিউ কজ আলফা যদি আমাদের কাছে দুটো জানা থাকে, এখন কিন্তু আমি ডিসি এর মান জানি, এইটুকুর মান হচ্ছে কিউ কজ আলফা, এইটুকু হচ্ছে কিউ সাইন আলফা। এখন আমি এই যে যেই ত্রিভুজটা আমরা আর এর মান চাই, এই ত্রিভুজটাকে আবার আমরা একটু জুম ইন করে বাইরে বের করে নিয়ে আসি। এটা হচ্ছে এবি, এটা হচ্ছে আমাদের টোটাল, এই একে দিই, এইটা হচ্ছে বিসি এবং এ, এবং এইটা হচ্ছে আমাদের ডি বিন্দু, এইখানে এরকম ছিল, আমরা এটাকে আলাদা করে নিয়ে আসলাম। এখন ত্রিভুজ এই এবিসি এর মধ্যে আমরা এসি এর মান জানি, এ এর মান হচ্ছে পি এবং ডিসি এর মান হচ্ছে কিউ কজ আলফা এবং এই বিসি এর মান কিউ সাইন আলফা। এখন পিথাগোরাস আমাদেরকে শিখিয়ে গেছেন পিথাগোরাসের সূত্র, সেই সূত্র দিয়ে আমরা অনায়াসে এখন এই আর এর মান কিন্তু নির্ণয় করে ফেলতে পারি। এখন অতিভুজ স্কয়ার পিথাগোরাসের সূত্রে ইকুয়াল টু ভূমি স্কয়ার পি প্লাস কিউ কজ আলফা হোল স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সেটা হচ্ছে কিউ সাইন আলফা হোল স্কয়ার। সো এইটা যখন আমরা জানি, তখন এখন কিন্তু আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখেন, আর ইকুয়াল টু এটাকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস 2p কিউ কজ আলফা, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে সিম্পলি ভাঙলাম, এটা কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এবার আমরা পি স্কয়ার, দুজনের কাছে কিউ স্কয়ার কমন আছে, কিউ স্কয়ার কমন নিলে কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা প্লাস 2p কিউ কজ আলফা লিখতে পারি। অতএব এইখানে এটা যেহেতু 1, অতএব পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, অতএব এটা ছিল আর স্কয়ার। অতএব আমি যদি আর বের করতে চাই, আর হবে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো আমাদের কাছে যেটা দরকার ছিল আর এর মান, সেটা কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে লব্ধির মান আমরা নির্ণয় করে ফেলেছি। এখন লব্ধির মান নির্ণয়ের পর আমাদের কিন্তু আরেকটা দায়িত্ব ছিল, কারণ লব্ধির দিকও লাগবে। কারণ আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, একটা জাহাজকে দুইটা টাগবোট দিয়ে টেনে নেওয়া হচ্ছে, এখন আমি যদি এটাকে এমন ভাবে টান দিই যে এটা গিয়ে আবার অন্য পাড়ে গিয়ে আঘাত করলো, তাহলে তো হবে না। আমাকে এটাকে এমন ভাবে জানতে হবে যে এটা টান দিলে এই লব্ধিটা যাবে কোন দিকে, এই দুইটা টানের ফলে, এই দুইটা নৌকার টানের ফলে এই জাহাজটা কোন দিকে নড়বে সেটাও আমার জানা দরকার। এখন কোন দিকে নড়বে, দিক কিভাবে নির্ণয় করা যায়? এখন আমরা যদি একটু চিন্তা করি যে এই যে যেই আরটা যদি এইটার সাথে পি এর সাথে ভিন্ন অ্যাঙ্গেল তৈরি করে, যদি এই দিকে না গিয়ে যদি একটু উপর দিয়ে যেত, তাহলে চেঞ্জ হতো কি? চেঞ্জ হতো আসলে এই আর এর সাথে পি এর অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলবো। এই থিটার মান যদি ছোট হয়, তার মানে এদিকে চলে যায়, তাহলে আর কিন্তু এইদিকে গেল। আর যদি থিটার মান বড় হয়, তাহলে ওই দিকে চলে যাবে, ছোট হলে এদিকে চলে যাবে। তাহলে আর এর দিক নির্ণয়ের জন্য এই থিটা ব্যবহার করা হবে। তাহলে এই পি এর সাথে আর কত ডিগ্রি কোণ তৈরি করলো, এই কোণটা জানলেই আমরা আর কোন দিকে যাচ্ছে বা এই দুইটা টানের ফলে দুইটার লব্ধি বল কোন দিকে ক্রিয়া করবে সেটা আমরা বলতে পারি। তো এই থিটা বের করার জন্য আমাদের কাছে কিন্তু এখন সবগুলো অপশনই আছে। ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টা। এখন ত্রিকোণমিতির অনুপাত 6টা, আমরা এইটার ভূমি জানি, লম্ব জানি, কারণ ভূমি হচ্ছে এ থেকে সি, এটার মান আমরা জানি পি প্লাস কিউ কজ আলফা, লম্ব জানি কিউ সাইন আলফা, অতিভুজ আর এর মান আমরা জানি পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো এখন কেন আমরা, আমাদের মুখস্থ করায় দেওয়া হয় যে দিক নির্ণয়ের সূত্র ট্যান আলফা, ট্যান থিটা, কেন আমরা ট্যান ইউজ করছি, এটার প্রশ্নটা আমাদের করা খুব জরুরি। এই প্রশ্নটা আমরা সাধারণত স্যারদের করি না, স্যাররা বলে দেয় ট্যান দিয়ে করে ফেলি আমরা। কিন্তু এটা আমাদের জানা দরকার যে কেন আমি এই সবগুলো 6টা অনুপাত দিয়ে আমি করতে পারবো, কারণ লম্ব ভূমি অতিভুজ তিনটাই আমার জানা, তার মানে আমি ত্রিকোণমিতির 6টা অনুপাতই ব্যবহার করতে পারবো। তাহলে কেন আমি 6টা অনুপাতের মধ্যে শুধু ট্যান এর সাথে কি
এটাকে কি বলে স্বজনপ্রীতি করলাম, এই ট্যানকে কেন ব্যবহার করলাম, অন্যগুলো কেন ব্যবহার করলাম না, এটা আমার জানা খুবই জরুরি। এইটা জানতে হলে আমাদের যেটা করতে হবে, ট্যানের যে সূত্রটা, ট্যানের সূত্রগুলো কি, মানে আমরা আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, যে আমাদের এখানে যদি ত্রিকোণমিতির 6টা অনুপাত নিয়ে আমরা চিন্তা করি, 6টা অনুপাত আছে আমাদের, 6টা অনুপাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমরা ভূমিও জানি, লম্বও জানি, অতিভুজও জানি, কিন্তু অতিভুজের মানটা আসলেই অতিকায় হয়ে গেছে, মানে সাইজে অনেক বড়, ঝামেলাযুক্ত, রুট করতে হবে, স্কোয়ার করতে হবে। আমরা চাইবো যে সহজ মান যেটা, তার মানে আমি দেখতে পাচ্ছি ভূমিতে কোনো স্কোয়ার রুট নেই, পি প্লাস কিউ কজ আলফা, এবং এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কিউ সাইন আলফা, তার মানে লম্ব এবং ভূমি যাদের মধ্যে আছে সেই অনুপাতগুলো নিব। তো এই সবগুলো অনুপাতের মধ্যে দেখা যাচ্ছে 6টা অনুপাতের মধ্যে শুধু ট্যান এবং কটের মধ্যে লম্ব এবং ভূমি আছে। তাহলে এইবার আমরা বুঝতে পারলাম যে কেন আমরা ট্যান কে চয়েস করলাম, ট্যান থিটাকে কেন চয়েস করলাম দিক নির্ণয়ের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে ট্যান এবং কট দুইজনই তো ছিল, প্রতিদ্বন্দ্বী দুইজনের মধ্যে কেন আমরা ট্যান কে জয়যুক্ত করলাম বা ট্যানের সাথে স্বজনপ্রীতি করা হলো। এটার কারণটা হচ্ছে, ট্যান গ্রহণ করার কারণ হচ্ছে, যদি সহজভাবে চিন্তা করি, ক্যালকুলেটরে কিন্তু কট নাই, আছে ট্যান। তার মানে আমি যদি ট্যান দিয়ে সূত্র তৈরি করি, ক্যালকুলেটর দিয়ে এটা খুব সহজে বের করা যাবে। আরো কিছু মানে গাণিতিক কারণ আছে, তার থেকে আমরা এই চিন্তা করতে পারি যে ক্যালকুলেটরে ট্যান আছে, তার মানে ট্যান থাকার কারণে আমরা ট্যানটা দিয়ে সুবিধা পাবো, এই জন্য ট্যান থিটা ইউজ করছি থিটা নির্ণয়ের জন্য। কিন্তু আমি যদি এই আর এবং এই যে ভূমি দিয়ে যদি অতিভুজ এবং ভূমি দিয়ে কস দিয়ে বের করি, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে ঝামেলাযুক্ত, এই জন্য আমরা থিটা বের করার ক্ষেত্রে আর কে ইগনোর করার জন্য ট্যান ইউজ করি। ট্যান কটের মধ্যে ট্যানকে নেই, কারণ ক্যালকুলেটরে ট্যান আছে। এখন আমরা লিখবো ট্যান থিটা, দিক নির্ণয় আমাদের থিটার মান দরকার। ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব হচ্ছে বিসি, আমাদের এই থিটা যদি যাই তাহলে এই থিটার হচ্ছে লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এসি। তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু বিসি এর মান হচ্ছে কিউ সাইন আলফা এবং ভূমি হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। এরপর আমরা বলতে পারি যে তাহলে থিটা ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এইটা তাহলে হচ্ছে লব্ধির মান, এই যে এই বক্স করে দেওয়াটা হচ্ছে লব্ধির মান, এবং এইটা হচ্ছে লব্ধির দিক, কারণ থিটা জানলে আমরা বলতে পারি লব্ধিটা কোন দিকে যাচ্ছে। তো এই লব্ধির মান এবং দিক পর্যন্তই আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা এই আর এর মান বিভিন্ন, এই আলফা এর বিভিন্ন মানের জন্য আর এর মানের কি পরিবর্তন হয় বা আর কখন ম্যাক্সিমাম হয়, আমাদের উদ্দেশ্য তো আর কে ম্যাক্সিমাইজ করা, সর্বোচ্চ লব্ধি দরকার আমাদের, আমরা সবকিছুকে ম্যাক্সিমাইজ করতে চাই। ইঞ্জিনিয়ারদের কাজ কি, কম খরচে বেশি প্রফিট আদায় করা, কোনো কাজের বেশি প্রফিট আদায় করা। এই জন্যই তো আপনাকে একজন ইঞ্জিনিয়ার হিসাবে একজন নিয়োগ দিবে, যে আপনি তার কম টাকা খরচ করে যেন তাকে প্রফিট বেশি দিতে পারেন। তাহলে আমরা দেখবো যে আর এর মান কিভাবে বেশি করা যায়, এবং সেখান থেকে আমরা কত ডিগ্রি আলফার মান হলে থিটার মান কত হয়, এইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই যে যেটা নিয়ে আলোচনা করলাম, এই জিনিসটা এই বলবিদ্যা বা ফোর্স সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, এবং এটার থেকে কিভাবে অন্যান্য সূত্রগুলো বা অন্যান্য কাজগুলো বা আমরা প্র্যাকটিক্যালি যে অঙ্কগুলো আসে আমাদের পরীক্ষায় বা প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, সেটা নিয়ে এর পরবর্তী পর্বগুলোতে আলোচনা করা হবে। এইভাবে স্ট্রাকচারাল মেকানিক্স সহ ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিশেষ করে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর ধারাবাহিক এইরকম আলোচনা করা হবে। আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখে আমাদের সঙ্গেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে করে আমরা আরো এরকম ভিডিও তৈরি করতে পারি। এবং আমাদের সাথে থাকার জন্য যারা আগে থেকেই আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।